নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। তো আমরা ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, জিওগ্রাফি, হিস্ট্রি ইত্যাদি বিভিন্ন বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো WBCS 2024 প্রিলিমস এবং 2025 প্রিলিমস, মেন্স, এই সমস্ত কিছুর জন্য রিভিশন সিরিজ আমরা আলোচনা করছি। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ইন্ডিয়ান সিটিজেনশিপ, এই বিষয়টা অর্থাৎ পার্ট 2, আর্টিকেল 5 to 11 যে বিষয়গুলো নিয়ে বলা আছে সেটা মাইন্ড ম্যাপের মাধ্যমে আজকে আমরা জানবো, আলোচনা করব। তো এখানে আমরা প্রথম বিষয় হচ্ছে সিটিজেনশিপ, এই বিষয়টা পার্ট 2, আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে আমাদের সংবিধানে কিন্তু বলা আছে। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে নাগরিকত্ব পাওয়া যাবে, কিভাবে নাগরিকত্ব হারাবে, এই বিষয়টা কিন্তু সংবিধানে পরিষ্কার বলা নেই। তাহলে কি বলা আছে? সংবিধান যে সময় তৈরি হয়েছিল অর্থাৎ 1950 26 জানুয়ারি, সেই সময় কিভাবে যারা নাগরিক সেই সময় ছিলেন বা যারা পেতে চাইছেন সেই সময়কার, সেটা কিন্তু ডিটেলে বলা আছে আপ টু আর্টিকেল 11 পর্যন্ত। কিন্তু বাকিটা পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া আছে, যে পার্লামেন্ট যেরকম আইন তৈরি করবে সেরকমভাবে সিটিজেনশিপ কারো থাকবে কি চলে যাবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পার্লামেন্টের উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, আমরা আর্টিকেলগুলো পরপর দেখে নেব। প্রথম হচ্ছে আর্টিকেল 5 কি বলছে? যারা ভারতে ডোমিসাইল অর্থাৎ যারা স্থায়ী বাসিন্দা ছিলেন সেই সময়, যখন আমাদের সংবিধান প্রস্তুত হয়ে এলো, যারা অন্তত বিগত 5 বছর ধরে বসবাস করছেন ভারতেই তাদের জন্ম হয়েছে বা তাদের পিতামাতা কারো ভারতে জন্ম হয়েছে, তারা বসবাস করছেন সেই সময় সংবিধান প্রস্তুতের সময়, তারা কিন্তু ভারতের সরাসরি নাগরিক বলে পরিগণিত হবেন। আর্টিকেল 6 কি বলছে? মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, যারা কিনা পাকিস্তান থেকে ভারতে এলেন, অর্থাৎ সেই সময় দেশভাগের সময় যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন, তারা যারা 1948-এ একটা পার্টিকুলার ডেট রয়েছে, সেই ডেটের আগে যারা চলে এসেছেন তারা সরাসরি ভারতের নাগরিক হবেন। তারপরে যারা এসেছেন তাদেরকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভারতের নাগরিক করে নেওয়া হবে আর্টিকেল 6 অনুযায়ী। আর্টিকেল 7 কি বলছে? যারা কিনা পাকিস্তানে চলে গিয়েছিলেন মাইগ্রেট করে, আবার পাকিস্তান থেকে ভারতে চলে এসেছেন, তারা কিভাবে নাগরিকত্ব পাবেন সেই বিষয়টা কিন্তু আর্টিকেল 7-এ বলা রয়েছে। আর্টিকেল 8 কি বলছে? যারা ভারতে জন্মাননি, যারা ভারতে বাইরে বসবাস করছেন, কিন্তু তাদের কেউ বংশানুক্রমিকে তাদের পিতামাতা বা পিতামহ প্রপিতামহ তারা ভারতে বসবাস করতেন কোনো এক সময়, তারা কিভাবে নাগরিকত্ব পেতে পারেন সেটা আর্টিকেল 8-এ বলা আছে। এবং এগুলো বুঝতে হবে, এগুলো কিন্তু সবই সংবিধান প্রস্তুতের সময়কালীন কথা বলা রয়েছে, বর্তমান সময়ে কিন্তু এগুলো প্রযোজ্য নয়। এবার আর্টিকেল 9 কি বলছে? খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। যে সমস্ত ব্যক্তি যারা স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করবেন, ভলেন্টারিলি, স্বেচ্ছায়, কোনো দেশ যদি নাগরিকত্ব দিয়ে থাকে কাউকে সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো ব্যক্তি স্বেচ্ছায় যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে কিন্তু তিনি আর ভারতের নাগরিক বলে পরিগণিত হবেন না। আর্টিকেল 10 কি বলছে? এটাও খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা সিটিজেন, তারা কিন্তু এই পার্লামেন্ট যে আইন তৈরি করবে সিটিজেনশিপ বিষয়, সেইগুলোর আওতায় তারা কিন্তু আসবেন। আর্টিকেল 11ও খুব গুরুত্বপূর্ণ। এখানে পার্লামেন্টকে সম্পূর্ণভাবে ক্ষমতা দেয়া আছে, তারা মনে করলে এই অ্যাকুইজিশন এবং টার্মিনেশন, নাগরিকত্ব গ্রহণ এবং নাগরিকত্ব বাতিল কিভাবে হবে তার সম্পূর্ণ ক্ষমতা সেটা কিন্তু পার্লামেন্টকে দেয়া আছে, অর্থাৎ পার্লামেন্ট মনে করলে সেই আইনটা তারা তৈরি করতে পারে। এবার এই যে আর্টিকেল, এই আর্টিকেল অনুযায়ী প্রথম যে নাগরিকত্ব আইন সেটা তৈরি হচ্ছে কবে? 1955 সিটিজেনশিপ অ্যাক্ট। এই আইনে যাবতীয় বিষয় বলা আছে কিভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে এবং কিভাবে নাগরিকত্ব চলে যাবে। এবার এটা 1955 সালের আইন, এরপরে এটা বহুবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, 57, 60 বিভিন্ন সালে পর পর প্রচুর অ্যামেন্ডমেন্ট হয়েছে। 2015-তে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 2019-এ
যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, যেটা যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। লাস্ট এই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল। তো এই বিষয়গুলো আমরা পরপর আলোচনা করব। প্রথমত কিভাবে নাগরিকত্ব পাওয়া যাবে 1945 সালের আইন অনুযায়ী। প্রথমত বাই বার্থ। যদি ভারতে যে সমস্ত ব্যক্তি জন্মাচ্ছেন তারা কিভাবে নাগরিকত্ব পাবেন? যদি 1 জুলাই 1987 এর আগে কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে তিনি সরাসরি ভারতের নাগরিক। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই ডেটটা খুব গুরুত্বপূর্ণ। 1987, 1950 থেকে 1987 1 জুলাই এর মধ্যে যদি কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করে থাকেন তাহলেই কিন্তু তিনি সরাসরি ভারতের নাগরিক হয়ে যাবেন। এরপরে যদি হয় আপ টু 2004 পর্যন্ত যদি হয় তাহলে কোনো একজন ব্যক্তিকে, পিতা বা মাতা কোনো একজন ব্যক্তিকে কিন্তু ভারতের নাগরিকত্ব তার থাকতে হয়, তাহলে কিন্তু সে নাগরিক। এবং 2004-এর পরে সেখানে কিন্তু দেখা যাবে পিতা মাতা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে, তবে তিনি বাই বার্থ ভারতের নাগরিক হতে পারবেন। দ্বিতীয় হচ্ছে ডিসেন্ট, অর্থাৎ বংশানুক্রমে কোনো ব্যক্তি, তার বংশের কেউ, তিনি হয়তো বাইরে বর্তমানে আছেন, তার বংশের কেউ তিনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে কিভাবে তিনি তার নাগরিকত্ব পাবেন? এক্ষেত্রে এরকম হতে পারে কোনো ব্যক্তি তিনি হয়তো কাজের সূত্রে বিদেশে আছেন, সেখানে তার সন্তান জন্মগ্রহণ করছে, অর্থাৎ বিদেশের মাটিতে তার সন্তান জন্মাচ্ছে, সেই ব্যক্তি কীভাবে পাবেন এই বিষয়টা এখানে সেটা পরিষ্কার করা আছে যে সেখানে ভারতের যিনি ডিপ্লোম্যাট আছেন, অ্যাম্বাসাডার বা হাই কমিশনার যিনি রয়েছেন, তার হস্তক্ষেপে, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপে তিনি কিন্তু ভারতের নাগরিক হতে পারেন যদিও তিনি বাইরে জন্মেছেন। আরেকটা হচ্ছে খুব সাধারণ পদ্ধতি, রেজিস্ট্রেশনের মাধ্যমে কোনো ব্যক্তি তিনি মোটামুটি 7 বছর মতো ভারতে তিনি কাটিয়েছেন, তারপরে তিনি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করলে যদি মনে করে সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানেও কিন্তু সেই পার্লামেন্টের একটা ভূমিকা চলে আসছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে একটা ভূমিকা চলে আসছে, তারা মনে করলে সেই ব্যক্তিকে ভারতের নাগরিক করে দিতে পারেন। এবং ন্যাচারালাইজেশনের মাধ্যমে কাজের সূত্রে দীর্ঘকাল কোনো ব্যক্তি ভারতে বসবাস করছেন, অন্য দেশের নাগরিকত্ব তিনি ত্যাগ করেছেন, এরকম ক্ষেত্রে বাই ন্যাচারালাইজেশন কোনো ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া যেতে পারে। অথবা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাকুইজিশন অফ টেরিটরি। যদি কোনো টেরিটরি, কোনো ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হয়, সেটা যে কোনো প্রকারে হতে পারে, ভবিষ্যতে যদি কোনো টেরিটরি, কোনো অংশ ভারতের অন্তর্ভুক্ত হলো, সেই জায়গাতে যারা বাসিন্দা তারা কিন্তু অটোমেটিক্যালি ভারতের নাগরিক হয়ে যাবেন। তাহলে এইগুলো হচ্ছে নাগরিকত্ব পাওয়ার পদ্ধতি। ভারতের নাগরিক কেউ এভাবে হতে পারেন। এবার কখন নাগরিকত্ব চলে যেতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের নাগরিক আছেন কিন্তু ভবিষ্যতে চলে যেতে পারে। কখন হতে পারে এটা? রেনিউন্সিয়েশন। যদি সেই ব্যক্তি ঘোষণা করেন যে আমি আর ভারতের নাগরিক নেই, তাহলে কিন্তু তার ভারতের নাগরিকত্ব চলে যাবে। টার্মিনেশনের ক্ষেত্রে যদি তিনি ওই আর্টিকেল 9টা এখানে খুব গুরুত্বপূর্ণ, যে অন্য কোনো দেশের নাগরিকত্ব তিনি সরাসরি গ্রহণ করে নেন ভলেন্টিয়ারিলি, তাহলে কিন্তু তার নাগরিকত্ব চলে যাবে টার্মিনেশনের মাধ্যমে। আর হচ্ছে ডিপ্রিভেশন। এইখানে বেশ কিছু নিয়মকানুন রয়েছে। কেউ যদি ইল্লিগালি ভারতের নাগরিকত্ব গ্রহণ করে, ধরা যাক তিনি রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়েছেন কিন্তু দেখা যাচ্ছে তার সেখানে তিনি অসৎ উপায় অবলম্বন করেছেন, সেক্ষেত্রে তার কিন্তু ফ্রড রেজিস্ট্রেশন এর মাধ্যমে তার কিন্তু নাগরিকত্ব চলে যেতে পারে। ডিসলয়াল, ডিসঅ্যাফেক্টেড স্পিচ যদি তিনি কিছু দিয়ে থাকেন তাহলে চলে যেতে পারে। আনলফুল ট্রেড এনগেজ যদি থাকেন তিনি, স্মাগলিং, এই ধরনের যে বিষয়গুলো, সেখানে চলে যেতে পারে। তো এরকম বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। মূলত যে সমস্ত অসৎ উপায় অবলম্বন করে যে সমস্ত ব্যক্তি নাগরিকত্ব পেয়েছেন তাদের নাগরিকত্ব কিন্তু এইভাবে চলে যেতে পারে। তাহলে এইগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আরও কয়েকটা জিনিস আমরা দেখে নেব, সেটা হচ্ছে কি, যারা আমাদের ভারতের নাগরিক রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র কিছু ফান্ডামেন্টাল রাইট তারা পেয়ে থাকেন। সমস্ত ফান্ডামেন্টাল রাইট কিন্তু সব নাগরিকদের জন্য নয়। অর্থাৎ যারা ভারতে এলেন, বিদেশ থেকে যারা ভারতে এসে বসবাস করছেন বা আছেন, তারা কিন্তু সমস্ত মৌলিক অধিকার ভোগ করতে পারেন না। শুধুমাত্র কয়েকটা রয়েছে যেগুলো পারেন, বাকিটা কিন্তু শুধুমাত্র সিটিজেনরা পারেন। কোন কোনগুলো শুধুমাত্র সিটিজেনরা পারেন? আর্টিকেল 15, 16, 18 ক্লজ 2, 19 এবং 29, এগুলো কিন্তু শুধুমাত্র ভারতের নাগরিকরাই এই অধিকারগুলো পেয়ে থাকেন। কারণ এখানে আমরা 19 দিয়েই বিচার করতে পারি। আর্টিকেল 19 যেখানে ফ্রিডম অফ স্পিচ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আসছে, সেটা কিন্তু বিদেশের কেউ এসে তারা ভারতে ফ্রিডম অফ স্পিচ ভোগ করতে পারেন না। তিনি যা খুশি বলতে পারেন না, তার এক্সপ্রেশন তিনি বাইরে আনতে পারেন না। যাই হোক, এগুলো সমস্তই 15, 16, 18 ক্লজ 2, শুধুমাত্র ক্লজ 2
19 এবং 29 এইগুলো কিন্তু শুধুমাত্র যারা ভারতের নাগরিক তারাই এই সমস্ত মৌলিক অধিকার ভোগ করে থাকেন। এবার ভারতের নাগরিক হলে কোন কোন পোস্ট শুধুমাত্র ভারতের নাগরিকরাই হতে পারে, আসতে পারেন। প্রেসিডেন্ট হবেন যিনি, তিনি কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হবেন। ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি, অ্যাডভোকেট জেনারেল, গভর্নর, এরা কিন্তু অবশ্যই এদেরকে ভারতের নাগরিক হতেই হয়। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রেসিডেন্ট। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যদি তিনি হয়তো বাই বার্থ ভারতের ব্যক্তি নন, তিনি অ্যাকুইজিশনের মাধ্যমে এই যে পদ্ধতিগুলো আছে, যদি ভারতের নাগরিক হন সেক্ষেত্রে কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ভারতের ক্ষেত্রে। এটা আমেরিকার ক্ষেত্রে কিন্তু নয়, তাকে অবশ্যই আমেরিকার মাটিতে জন্মাতে হবে। যাই হোক, এখানে জাস্ট আমরা একটু তফাৎটা এখানে দেখে নিলাম, তাহলে এটা গুরুত্বপূর্ণ। এবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যে বিষয়গুলো ছিল সেটা কি, 6টা কমিউনিটি, 6টা, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে যে মুসলিম বাদ দিয়ে বাকি 6টা কমিউনিটি যারা কিনা 2014 আগে ভারতে এসেছেন তাদেরকে সরাসরি এখানে সিটিজেনশিপ দেওয়ার কথা বলা হচ্ছে। তো এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কন্ট্রোভার্সির বিষয় যে ধর্মের ভিত্তিতে কেন এটা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের বিরোধী বিভিন্ন রকম কেস এটার উপর রয়েছে। তো এটা কিন্তু 2019 এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছিল এবং এটা কিন্তু এই 1955 যে আইন, সেই আইনের ওপর অ্যামেন্ড করা হয়েছিল, যে জন্য এটাকে কে বলা হয়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। তো যাই হোক, আমরা খুব সংক্ষেপে এই অধ্যায়টা আলোচনা করলাম এবং বিভিন্ন যে আর্টিকেলগুলো রয়েছে, বিশেষ করে আর্টিকেল 9 এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এবং আর্টিকেল 9, 10, 11 এই প্রত্যেকটাই, এবং এই যে নিয়মগুলো রয়েছে, পাওয়ার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো এখানে গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।